সেপ্টেম্বরে উৎপাদনে যাচ্ছে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র। উদ্বোধনীতে ভার্চুয়ালি যোগ দিতে পারেন পুতিন। পদ্মা সেতুর 1 বছর 15 জুন পর্যন্ত 779 কোটি 75,87,000 টাকা টোল আদায়। ফরিদপুরে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, আগুনে পুড়ে মারা গেলেন 7 জন। ট্রেনে শতভাগ অনলাইন টিকেটে স্বস্তি যাত্রা, সড়ক মহাসড়কেও নেই যানজট। রাজধানীর হাটগুলোতে উঠছে কোরবানির পশু, দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। আপনার কোরবানির মাংস রান্না করুন সরিষার তেল দিয়ে, বিশেষ করে সুরের সরিষার তেল। খাবারের স্বাদই বদলে যাবে। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি রিয়াজ হাফিজ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সংবাদ আরও থাকছে। মিয়ানমারে গণতন্ত্রকামীদের উপর বেড়েছে নির্যাতন, 2 বছরে পুলিশি হেফাজতে 1200-রও বেশি মৃত্যু। সেপ্টেম্বরে উদ্বোধন হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যোগ দিতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দেশের প্রথম স্মার্টফোন ভিত্তিক সূর্যবিদ্যুৎ অ্যাপের উদ্বোধন শেষে এসব তথ্য জানান বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেজ ওসমান। শাকের আরজুর সহায়তায় তৌহিদুর রহমানের রিপোর্ট। বাংলাদেশের অন্যতম মেগা প্রকল্প এবং দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রোসাটমের সহায়তায় এরই মধ্যে বাণিজ্যিক উৎপাদনের জন্য প্রস্তুত রূপপুর। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ BCSIR আয়োজিত এক অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী এই বিদ্যুৎ কেন্দ্রের সার্বিক প্রস্তুতির কথা তুলে ধরেন। জানান, শীঘ্রই কেন্দ্রের প্রথম ইউনিট থেকে বাণিজ্যিকভাবে উৎপাদনে যাবে দেশের সবচেয়ে বড় এই প্রকল্প। ফুয়েলটা যখন আসে তখনই ধরে নেওয়া যায় যে গ্র্যাজুয়েশন হয়ে গেছে, অর্থাৎ বাংলাদেশ এটা পারমাণবিক বিদ্যুৎ যুগে চলে গেল। তো সেটা আশা করা যায় সেপ্টেম্বরের মাঝামাঝি বা প্রথম দিকে আমরা পারবো এই ফাংশনটা করতে। রূপপুর থেকে পরমাণু বিদ্যুতের 2টি ইউনিটের মাধ্যমে 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। আমরা চেষ্টা করব, মানে আসবেও ডেফিনেটলি, সেটা হলো আইএর ডিজি, রাশিয়ান প্রেসিডেন্টকেও যদি ইভেন এতেও যদি আমরা পাই এই ভিডিও কনফারেন্সিংয়ে, তাহলে সেইভাবে আমরা চেষ্টা করি। এর আগে সৌরবিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য BCSIR উদ্ভাবিত স্মার্টফোন অ্যাপ সূর্য বিদ্যুৎ উদ্বোধন করেন ইয়াসেফ ওসমান। ইলেকট্রিসিটি দিতে পারি, এনার্জি দিতে পারি, তাহলে মানুষ তার মতো করে সে তার জীবনকে বদলে ফেলতে পারে। 2041 সালের মধ্যে নবায়নযোগ্য শক্তির ব্যবহার 40% নিশ্চিতে সরকার গবেষণায় গুরুত্ব দিচ্ছে বলেও জানান মন্ত্রী। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা বরিশাল মহাসড়কে অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণে 7 জন নিহত হয়েছে। চাকা ফেটে যাওয়ায় চালক নিয়ন্ত্রণ হারালে সড়কের পাশে রেলিংয়ে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অ্যাম্বুলেন্স চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফরিদপুর প্রতিনিধি জাহিদ রিপনের রিপোর্ট জানাচ্ছেন শতরূপা দত্ত। ঢাকা থেকে রোগী ও স্বজনদের নিয়ে পদ্মা সেতু পার হয়ে বরিশালের দিকে যাচ্ছিল অ্যাম্বুলেন্সটি। বেলা 11টার দিকে ফরিদপুরের ভাঙ্গার মালিগ্রামে অ্যাম্বুলেন্সের সামনের চাকা ফেটে গেলে নিয়ন্ত্রণ হারান চালক। সড়কের পাশে রেলিংয়ে ধাক্কা লেগে মুহূর্তের মধ্যে আগুন ধরে যায় পুরো অ্যাম্বুলেন্সে। চালক গাড়ি থেকে বের হতে পারলেও ভেতরেই আটকে যান রোগী ও তার স্বজনরা। ঘটনাস্থলে মৃত্যু হয় 7 জনের। ব্রিজের আইল্যান্ডের সঙ্গে বাড়ি খাওয়ার সঙ্গে সঙ্গে গাড়ি ঘুরে যায়। ঘুরে যাওয়ার পরে ইঞ্জিনের সামনে প্রথমে ড্রাইভারের সামনে আগুন ধরে। আগুন ধরলে ড্রাইভার ছিটকে পড়ে যায় মাটিতে, কিন্তু ড্রাইভারের ক্ষতি হয় প্রচুর পরিমাণ, কিন্তু এই রোগীগুলার বা গার্জিয়ানগুলাকে এগুলাকে একটা সেভ করা হয়নি। ভাঙ্গা থেকে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সড়কের রেলিংয়ে ধাক্কা লাগায় অ্যাম্বুলেন্সের ভেতরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লাগতে পারে বলে ধারণা করছে তারা। ভিতরে 3 জন মহিলা, 2 জন পুরুষ এবং 2 জন শিশু
ভিতর থেকে বের না হতে পারার কারণে ভিতরেই তারা মারা যায়। ড্রাইভার যেহেতু বিস্ফোরণের শিকার হয়নি, আর অন্য সমস্ত জানালা দরজাগুলো বন্ধ ছিল। নিহতদের ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আলাদা থেকে লাশ শনাক্ত করার সুযোগ নেই। গাড়িটিও পুড়ে গেছে, একজন যে ড্রাইভার ছিল তাকে শুধুমাত্র এখান থেকে হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে দুর্ঘটনায় ঢাকা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেসওয়ে প্রায় 2 ঘন্টা বন্ধ থাকে। পরে রেকার দিয়ে দুর্ঘটনাগ্রস্ত অ্যাম্বুলেন্সটি সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়। এছাড়া পৃথক সড়ক দুর্ঘটনায় নাটোর, রাজবাড়ী, চাঁপাইনবাবগঞ্জ, গাজীপুর ও মাদারীপুরে আরও 7 জন নিহত হয়েছেন। শতরূপা দত্ত, 21 টেলিভিশন। কোটি মানুষের স্বপ্ন আকাঙ্ক্ষা পূরণ হয়েছিল পদ্মা সেতু চালুর মধ্য দিয়ে। দক্ষিণের দুয়ার খোলার সেই মাহেন্দ্রক্ষণের 1 বছর পূর্তিকাল। অনেক ষড়যন্ত্রের নাগপাশ ছিন্ন করা সেতুটি আজ স্বাধীন বাংলাদেশের সক্ষমতার প্রতীক। রিপোর্ট করেছেন মোহাম্মদ নুরুন্নবী, ছবি তুলেছেন মামুন মোল্লা। সুইচ চেপে পদ্মা সেতুর ফলক উন্মোচন করলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বর্ণিল রঙে ছেয়ে গেল পদ্মার তীরের আকাশ বাতাস, উন্মাদনা ছুঁয়ে গেল কোটি মানুষের মাঝে। 25শে জুন 2022। দিনটির এই চিত্র বাঙালির মনস্পটে অম্লান হয়ে থাকবে বহুদিন বহু যুগ। 6.15 কিলোমিটারের সেতু চালু বাঙালির মান মর্যাদা পৌঁছে দিয়েছিল অনন্য উচ্চতায়। দীর্ঘ সময়ের অচলায়তন ভেঙে এক সুতায় বেঁধেছিল একটি সেতু। সেই রোমাঞ্চকর গল্প এখনো আলোচিত হয় বয়োবৃদ্ধ সবার মাঝে। শেখ হাসিনার মতন কাজ আল্লাহ দিলে আমাদের এই দক্ষিণবঙ্গে আর কেউ করে নাই। শুধু ব্রিজ না, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ, মাদ্রাসা ইত্যাদি সম্পূর্ণ দিকে আমরা পারফেক্ট। আর আগে যেমন কোনো রকম আকাশের পরিস্থিতি খারাপ হইলেই লঞ্চ বন্ধ, ফেরি চলতো, খুব সময় লাগতো, অনেক কষ্ট হইতো। এর যেমন ওই কষ্টটা নাই আমাদের। পদ্মা সেতুর অধীনে হয়েছে, রাস্তার উপরে বাদ ছুঁয়ে খাওয়ানো যায়, এত পরিষ্কার রাস্তা, অনেক আনন্দ পায় মানুষ, অনেক খুশি হয়। শুধু যাতায়াতকে সহজ ও নিরাপদ করেছে এজন্য নয়, এ যে অর্থনৈতিক মুক্তির অন্যতম জিয়ানকাঠি। বড় প্রতিবন্ধকতা যোগাযোগ বিচ্ছিন্নতার অবসান হয়েছে। এখন যত বেশি পরিকল্পিত বিনিয়োগ হবে এই সেতুর, তত বড় সুফল ঘরে তোলা সম্ভব, এমন মত অর্থনীতির বিশ্লেষকদের। লক্ষ লক্ষ লোক, কোটি কোটি লোক জড়িত, এবং সেই প্রতিটা ট্রানজাকশনের থেকে কিন্তু জিডিপিতে একটা কন্ট্রিবিউশন আসতেছে। বিজনেস ট্রানজাকশনটা বেড়ে যাবে এবং বিজনেসের বর্তমান যে ধরন চেঞ্জ হবে। মিসিং লিঙ্ক ছিল এশিয়ান হাইওয়ে আর ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কের। অভ্যন্তরীণ যাতায়াত ছাড়াও দক্ষিণ এশিয়া অঞ্চলের দেশগুলোকে যুক্ত করে সূচনা করল একটি বৈপ্লবিক পরিবর্তনের। যেটা ফোরকাস্ট করা হয়েছিল, সাধারণ সময়ে 2.5 গুণ 3 গুণ গাড়ি বেশি চলছে, আর বিশেষ বিশেষ সময় তো আরও বেশি। যে প্রথম বছরে 6,500 বা 7,000 গাড়ি চলবে, এখন এভারেজে আমাদের 15 থেকে 18,000 গাড়ি চলে। অর্থনৈতিক উন্নয়নের জন্য আমার এটা মেরুদণ্ড হবে। আমি যদি অনিয়ন্ত্রিতভাবে ছোট গাড়ি নির্ভর পদ্মা করিডোরটাকে ব্যবহার করি, পদ্মা করিডোরের 2 পাশের ভূমি ব্যবহারটাকে যদি সমন্বিত না করি, তাহলে এই উন্নয়নটা সাধারণ উন্নয়ন এবং রক্তক্ষরণের উন্নয়ন হবে। অর্থায়ন নিয়ে মিথ্যা অভিযোগে বিশ্বব্যাংকের ষড়যন্ত্রের নাগপাশ ছিন্ন করে নিজস্ব 30,193.38 কোটি টাকার সেতু বানিয়েছে জাতি। উদ্বোধনের দিন থেকে চলতি বছর 15 জুন পর্যন্ত টোল আদায় হয়েছে 779,75,87,000 টাকা। যেটা আমরা কল্পনা করেছিলাম তার চেয়েও কিন্তু এটা প্রাপ্তি অনেক বেশি। রেভিনিউ আর্নিং এর দিক থেকে গত রাত, দ্যাট মিনস 23 তারিখ রাত 11:59 পর্যন্ত আমাদের টোল আদায় হয়েছে 794,53,04,750 টাকা। একটা পরিবর্তন আনতে কিছুটা সময় লাগে, কিন্তু সেটা খুব বেশি দিনের নয়, কারণ আছে যে আমাদের ভরসার অবকাঠামো পদ্মা সেতু। ঠিক 1 বছর আগে পদ্মা সেতুতে সড়ক অংশ চালুর পর এবারে রেলও চালু হচ্ছে। সমীক্ষা যাচাইয়ের তথ্য বলছে পদ্মা সেতুতে সারা দেশের 29% অঞ্চলের 3 কোটিরও অধিক জনগণ সরাসরি সুবিধা ভোগ করছে। সেই হিসেবে দেখা যাচ্ছে আঞ্চলিক দারিদ্রতা কমাবে
1 ভাগ এবং তা সারা দেশে 0.8%। এভাবে দারিদ্রতা যদি কমতে থাকে তাহলে বাংলাদেশের দারিদ্রতার সীমা শূন্যে নামিয়ে আনা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, জাজিরা, শরীয়তপুর। ট্রেনে ঈদ যাত্রার প্রথম দিনে স্বস্তিতেই রাজধানী ছাড়ছে মানুষ। কর্তৃপক্ষ বলছে প্রতিটি ট্রেন যথাসময়ে ছেড়ে যাচ্ছে। শতভাগ অনলাইন টিকিট ব্যবস্থাপনার কারণে ভোগান্তিবিহীন যাত্রা নিশ্চিত হয়েছে বলেও দাবি তাদের। সুষ্ঠু ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। ঈদকে কেন্দ্র করে অনলাইনে ট্রেনের শতভাগ টিকিট ব্যবস্থাপনার পরই বদলে গেছে ঈদযাত্রার চিত্র। এখন আর নেই সেই উপচে পড়া ভিড়। এবারের ঈদযাত্রা আরও স্বস্তিদায়ক করতে যাত্রীদের টিকিট যাচাই বাছাই করা হচ্ছে 3 স্তরে। টিকিট ছাড়া কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না মূল প্ল্যাটফর্মে। এমন উদ্যোগে খুশি ঘরমুখো মানুষ। অনলাইনে কেটেছি, আর আজকে আসার সময় 2 জায়গা চেকিং করছে, সিস্টেম খুবই ভালো। সিস্টেমটা ভালো ছিল, আইডি কার্ড চাইছে, টিকিট চাইছে, ভালো। অনলাইনে টিকিট পাওয়া নিয়ে যাত্রীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও ভোগান্তিবিহীন যাত্রায় সন্তুষ্ট তারা। 12টায় ঢোকার সাথে সাথে 1 মিনিটের মধ্যে একদম সব টিকিট শেষ হয়ে গেছে। তারপরে আবার আমি যেগুলো বুক করছিলাম এগুলো আবার ব্যাক আসছে, তারপরে আমি করতে পারছি, আমার তেমন কোনো প্যারা হয়নি। এটা উচিত ছিল কাউন্টারে কিছু পাবলিক টিকিট রাখার জন্য, কারণ তাহলে নর্মাল যারা সাধারণ আছে সবাই তো আর অনলাইন ইউজ করে না, অনলাইন বুঝেও না, তো ওদের জন্য ভালো হইতো। আমি আজকে যাব, আমার ফ্যামিলির আজকে প্রথম ঈদ, পরে আবার ঈদের দিন আরেকটা ঈদ, সবাই মিলে ঈদ করবো একসাথে। আনন্দ, খুবই আনন্দ লাগতেছে, তো যেহেতু একসাথেই বাড়িতে ঈদ করব। সবার লইয়া ঈদ করাম, ছেলে মেয়ে লইয়া সবার লইয়া ঈদ করাম। প্রথম দিনে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে লোকাল মেইল ও আন্তনগর ট্রেন মিলে মোট 52 জোড়া ট্রেন চলাচল করছে। এসব ট্রেনে প্রায় 1 লাখ মানুষ ঢাকা ছাড়তে পারবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। গতবারও শতভাগ অনলাইনে টিকিট দেওয়ার ফলে যাত্রীর যে স্বাচ্ছন্দ্য ছিল, যাত্রী সহজেই টিকিট কাটতে পেরেছে। এটাকে আরও সহজতর করার জন্য আমরা এবার পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চলে 2টি ট্রেনের 8টা থেকে পশ্চিমাঞ্চল এবং 12টা থেকে পূর্বাঞ্চলে ভাগ করে দিয়েছি, যাত্রী যেন আরও সহজেই টিকিট পেতে পারে। এবারও ঈদযাত্রায় মোট আসনের 25% আসনবিহীন বা স্ট্যান্ডিং টিকিট বিক্রি করা হবে। কমলাপুর, ঢাকা ক্যান্টনমেন্ট, বিমানবন্দর, জয়দেবপুর স্টেশন থেকে এসব টিকিট পাওয়া যাবে। শুধু যাত্রা শুরুর দিন স্টেশন কাউন্টার থেকে কেনা যাবে আসনবিহীন টিকিট। রিয়াজ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। ঈদ উদযাপনে সড়কপথে স্বস্তিতেই বাড়ি যাচ্ছে ঘরমুখো মানুষ। মহাসড়কে নেই কোনো যানজট, তবে কোথাও কোথাও বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ রয়েছে। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এখন পর্যন্ত যানবাহন চলছে স্বাভাবিক গতিতেই। এই মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গের 16টি জেলাসহ বিভিন্ন জেলার 98টি রুটের যানবাহন চলাচল করে। তবে এবার পদ্মা সেতু হওয়ার ফলে এই মহাসড়কে যানবাহনের চাপ কম। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় ঈদে ঘরমুখো মানুষের ভিড়। মহাসড়কে যানবাহন চলছে স্বাভাবিক গতিতে, তবে যাত্রীদের অভিযোগ অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। এ কারণে অনেকে ঝুঁকি নিয়ে পিকআপ ভ্যানে যাচ্ছেন। নওগাঁ যাব, ভাড়া বেশি চাইছে, টিকিট পাচ্ছি না আমরা এখন। 680 টাকা, সেখানে এখন 750 টাকা টিকিট। নর্মাল ভাড়া 200, বগুড়া যাব এখন 600 টাকা চাইতেছে। এদিকে এবারের ঈদযাত্রা চ্যালেঞ্জিং হবে বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। দুপুরে গাজীপুর চান্দনা চৌরাস্তায় মহাসড়ক পরিদর্শন করে সাংবাদিকদের সাথে কথা বলেন আইজিপি। গতবারের চেয়ে কিন্তু এবারের চ্যালেঞ্জ একটু বেশি। আশা করছি এবারও সকলের সহযোগিতায় এবারের ঈদযাত্রাও আমরা যথাসময়ে সমগ্র যাত্রী সাধারণকে যথাসময়ে তাদের গন্তব্যে যেতে আমরা যথাযথভাবে দায়িত্ব পালন করতে সক্ষম হব। রাজধানীর হাটগুলোতে কোরবানির পশু উঠতে শুরু করেছে। বাহারি নামের বৃহৎ আকৃতির গরু মহিষ আসছে হাটগুলোতে। খাসি, দুম্বা, ভেড়াও উঠছে সমানতালে। তবে দাম নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। মাহমুদ হাসানের প্রতিবেদন। রাজধানীতে আনুষ্ঠানিকভাবে কোরবানির হাট শুরু হবে 25 জুন থেকে। তবে এর আগেই হাটগুলোতে উঠেছে কোরবানির পশু। গাবতলী হাটে প্রবেশ করলেই চোখে পড়বে বিশাল আকৃতির ফ্রিজিয়ান জাতের এই গরু, যার দাম চাওয়া হচ্ছে 25 লাখ টাকা।
আর এটি কিনলে ফ্রি মিলবে আরও একটি গরু। ফরিদপুরের ডন, ওজন আছে 1600 কেজি, 1600 কেজি প্লাস আছে। এটা দাম চাইতেছে 25 লক্ষ টাকা। এর সাথে আর একটা শাহিওয়াল গরু, সেটাকে ফ্রি দেওয়া হচ্ছে। এমন আরও দানব আকৃতির বেশ কয়েকটি গরু উঠেছে এখানের হাটে, যাদের ওজন 12 থেকে 1400 কেজির মধ্যে, দামও বেশ চড়া। গরুটার নাম হচ্ছে মহারাজা, আমরা আনছি মানিকগঞ্জ সিঙ্গার থেকে, আর ওজন আছে হচ্ছে 1000 প্লাস আছে। গরুটার ওজন 1240 কেজি। গরুটার নাম হলো কালো পাহাড়। বিক্রি আমি 9 লক্ষ টাকা হলে বিক্রি দেবো। চাপাইয়ের রাজা বাবু, চাপাই নবাবগঞ্জ থেকে এনেছি, মানে শেখগঞ্জ সোনা মসজিদ এলাকা থেকে। আমার দাম চাচ্ছি 20 লক্ষ টাকা, ওজন হচ্ছে 35 মন। শুধু গরু না, এবারের হাটে বিশাল আকৃতির মহিষও উঠেছে। এই মহিষের ওজন 1200 কেজির উপরে। এটা 1200 কেজি আর ওইটা 1100 কেজি। এর দাম চাই 13 লাখ টাকা আর ওইটার দাম 12 লাখ টাকা, মোট 25 লাখ টাকা। 100 কেজির দুম্বার দাম 4.5 লাখ টাকা। একটি কিংবা দুটি নয়, এমন দুম্বার সংখ্যাও অনেক। 5টা দুম্বা আনা হয়েছে আমাদের নিজস্ব খামারের দুম্বা, আর দুম্বার দাম চাচ্ছি আমি 4 লাখ, 3.5 লাখ, 3 লাখ। 100 কেজি ওজনের খাসিও আছে হাটে, দাম হাঁকানো হচ্ছে 1.5 লাখ টাকা। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। ট্যানারি শিল্প পরিবেশ বান্ধব না হওয়ায় বাংলাদেশ থেকে চামড়া নিচ্ছে না পশ্চিমা ক্রেতারা। এতে প্রতিযোগিতা থেকে ছিটকে পড়েছে বাংলাদেশি চামড়া। চীন হয়ে উঠেছে চামড়ার প্রধান ক্রেতা। অন্যদিকে বেড়েছে ডলারের দাম, লবণসহ প্রক্রিয়াজাতকরণ দ্রব্যের দামও চড়া। সব মিলে এবারও কোরবানির পশুর চামড়ার প্রত্যাশিত মূল্য না পাওয়ার শঙ্কা থেকেই যাচ্ছে। তৌহিদুর রহমানের আরেকটি রিপোর্ট। চামড়া পণ্যে মূল্য সংযোজনের সুযোগ সবচেয়ে বেশি, কারণ কাঁচামালের প্রায় শতভাগই পাওয়া যায় স্থানীয় উৎস থেকে। আর তাই তৈরি পোশাকের পর দেশের চামড়া শিল্পকে বেশি সম্ভাবনাময় বলা হয়। কিন্তু দেশের ট্যানারিগুলো পরিবেশ বান্ধব না হওয়ায় সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না। আন্তর্জাতিক সংগঠন লেদার ওয়ার্কিং গ্রুপ LWG'র সনদ না থাকায় বাংলাদেশ থেকে চামড়া নিচ্ছে না পশ্চিমা ক্রেতারা। র ম্যাটেরিয়ালস আমরা ইম্পোর্ট করি বাইরে থেকে, সেটা কিন্তু আপনার 25 থেকে 30% আপনার বৃদ্ধি পেয়েছে। এদিকে প্রতিযোগিতাহীন বাজারে চীনা ক্রেতাদের কাছে তুলনামূলক কম দামে চামড়া বিক্রি করছেন ট্যানারি শিল্প উদ্যোক্তারা। তাই এবারও কোরবানি পশুর চামড়ার প্রত্যাশিত দাম না পাওয়ার শঙ্কা থেকেই যাচ্ছে। 16 সালের পূর্বে কিন্তু আমরা ব্র্যান্ড বায়ারদের কাছে আমাদের পণ্যটা সেল করতে পারতাম। সে সময় কিন্তু আমরা 2 থেকে 2,500 টাকা পিস আমরা চামড়া ক্রয় করতাম। এখন $1.15 আমরা এভারেজে আমরা সেল করছি নন কমপ্লায়েন্ট বায়ারদের কাছে। আর এটা হলো চাইনিজ মার্কেটই আমাদের এখন নির্ভরশীলতার জায়গা। উদ্যোক্তারা বলছেন ডলারের মূল্যবৃদ্ধির কারণে কাঁচামালের আমদানি খরচ বেড়েছে অন্তত 25%। এছাড়া লবণের মূল্যবৃদ্ধি, ত্রুটিপূর্ণ সংরক্ষণ ও দক্ষ জনবলের অভাবের কথাও বলছেন তারা। লবণ একটি বড় চ্যালেঞ্জ। প্রায় 1 কোটি পিসের মতন চামড়া আপনার এই বছর সংগ্রহ হবে। সেখানে কিন্তু আপনার অদক্ষ শ্রমিকদের চামড়া ছাড়ানোর কারণে চামড়ার আপনার ফ্লে কাট, লেস কাট হয়, যার কারণে গুণগত মান নষ্ট হয়ে যায়। ট্যানারি শিল্পের এমন পরিস্থিতির জন্য উদ্যোক্তারা দায়ী আছেন কিনা, এমন প্রশ্নের উত্তরে ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান: আমরা শিল্পনগরী স্থানান্তর করেছিলাম, সে সময় কিন্তু মানে ওয়ার্ল্ড যে বেস্ট প্র্যাকটিসগুলো সেগুলোর ব্যাপারে কোনো ধারণা ছিল না ট্যানারি মালিকদের, সেটা আমরা স্বীকার করি। এই যে সেডিমেন্টেশন ট্যাঙ্ক, আপনার বার স্কিন এবং ডিসল্টিং মেশিন সহ যে ব্যবহারগুলো করতে হবে, সেগুলো কিন্তু কোনো ট্যানারি মালিক জানতো না। চামড়া খাতের রপ্তানি আয় বাড়াতে সমন্বিত পরিকল্পনা ও দ্রুত বাস্তবায়ন চান অর্থনীতিবিদরা। টাইল সেক্টরে বড় বড় প্রতিষ্ঠানগুলো চলে এসছে, এখানে কিন্তু সেভাবে আসছে না। আসতে তো পারে, তাই না? কিন্তু আমরা এখনো দেখছি না। এটা একটা দিক। আর আরেকটা দিকে বলবো যে সরকারের ব্যর্থতা প্রচুর। প্রাণী সম্পদ মন্ত্রণালয় বলছে কোরবানির জন্য এবার 1,25,00,000-এরও বেশি পশু প্রস্তুত রয়েছে। চাহিদা 1,04,00,000 লাখের মতো। এই হিসেবে কোরবানিকে কেন্দ্র করে এবারও চামড়ার বিপুল যোগান তৈরি হবে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন থাকছে কারাগারে বসেই হিন্দাল শারকিয়া প্রতিষ্ঠার পরিকল্পনা করে জঙ্গি শামীম, স্ত্রীসহ গ্রেফতারের পর রিমান্ডে। বাংলাদেশ থেকে ওষুধ আমদানিতে আগ্রহী ঘানা, যৌথ উৎপাদনে কর্মসংস্থান সৃষ্টির হাতছানি। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। 2014 সালে গ্রেফতারের পর কারাগারে গিয়ে বিভিন্ন জঙ্গি সংগঠনের সদস্যদের নিয়ে নতুন সংগঠন তৈরির পরিকল্পনা করে শামীম মাহফুজ।
পরে কারাগার থেকে জামিনে বের হয়ে প্রতিষ্ঠা করে জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়া নামের জঙ্গি সংগঠন। রাজধানীর ডেমরা থেকে শামীন ও তার স্ত্রীকে অস্ত্র ও বিস্ফোরক সহ গ্রেফতারের পর সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। পরে শামীনের 4 দিন ও তার স্ত্রীর 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আহমদ বাবুর প্রতিবেদন। 6 বছর পলাতক থাকার পর শুক্রবার রাতে রাজধানীর ডেমরা থেকে নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার প্রতিষ্ঠাতা শামীন মাহফুজ ও তার স্ত্রীকে অস্ত্র, গুলি ও বিস্ফোরক সহ গ্রেপ্তার করে সিটিটিসি। ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সিটিটিসির অতিরিক্ত কমিশনার জানান, পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকিচিনের সাথে এক হয়ে হিন্দাল শারকিয়াকে শক্তিশালী করতে চেয়েছিল শামীম মাহফুজ। জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার প্রতিষ্ঠাতা শামীম মাহফুজকে আমরা গতকাল রাতে ডেমরা থানার ধার্মিকপাড়া এলাকা থেকে একটি বিদেশি পিস্তল এবং আইডি তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম সহ তার স্ত্রী সহ গ্রেপ্তার করেছি। প্রায় 8 মাস আগে আলোচনায় আসা নতুন এ জঙ্গি সংগঠনের প্রধান শামীম মাহফুজ। সিটিটিসি বলছে 2017 সালে জামিনে বেরিয়ে হুজি, জেএমবি ও আনসার আল ইসলামের সমন্বয়ে তৈরি করে এই জঙ্গি সংগঠন। কাশিমপুর কারাগারে থাকাকালীনই সে এই নতুন একটি জঙ্গি সংগঠন, যেটা আমরা বর্তমান সময়ে খুব ভয়ঙ্কর রূপ দেখেছিলাম, সেই জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার সে ওখানে বসে প্রথম পরিকল্পনা করে। গত বছর কুকিচির নেতা নাথান বম ও শামীম মাহফুজ কক্সবাজারের একটি হোটেলে বসে সমঝোতা সই করে। সেখানেই তারা ট্রেনিং ক্যাম্প এবং সংগঠনের কার্যক্রমের পরিকল্পনা করে। নাথান বোমের সাথে ঘনিষ্ঠতার সুবাদেই সে 2019 সালে নাথান বোমকে এরকম একটি জঙ্গি সংগঠন সৃষ্টি প্লাস এই জঙ্গি সংগঠনের সদস্যদের সশস্ত্র জিহাদের জন্য প্রস্তুত করার লক্ষ্যে তারা এরকম একটি ট্রেনিং ক্যাম্প করার প্রস্তাব দেয়। 2022 সালের এপ্রিলে 12 জনকে নিয়ে প্রথম প্রশিক্ষণ ক্যাম্প শুরু করে জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়া। দেশ এবং রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র জিহাদ পরিচালনা করা। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। দুদকের মামলা থেকে মুক্তি দেওয়ার আশ্বাসে 50 লাখ টাকা ঘুষ লেনদেনের সময় রাজধানীর মতিঝিল থেকে 4 জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। সকালে ডিএমবি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ জানান, মতিঝিলের হিরাঝিল হোটেলে দুদকের মানি লন্ডারিং বিভাগের মহাপরিচালকের ব্যক্তিগত সহকারী গৌতম ভট্টাচার্য, পুলিশের এক চাকরিচ্যুত কনস্টেবল ও তার 2 সহযোগীকে মিষ্টির প্যাকেটে ঘুষের টাকা লেনদেনের সময় হাতে নাতে গ্রেফতার করা হয়। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সই জাল করে আশিকুজ্জামান নামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অনুসন্ধানের একটি চিঠি তৈরি করে গৌতম ভট্টাচার্য। দুদকের এই অভিযোগ যেন নথিভুক্ত না করা হয় সেজন্যই ঘুষ লেনদেন হচ্ছিল বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। চারজনকে গ্রেপ্তার করেছি, তারা অলরেডি স্বীকার করেছেন তারা এমন অনেককেই তারা তাদেরকে দুদকের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে প্রচুর টাকা নিয়েছেন। তাদের সাথে বিভিন্ন জায়গায় বসে এটা তারা মামলা উইথড্র করবে, সমাধান করবে কথা বলে তাদের কাছ থেকে অনেক টাকা নিয়েছেন। বাংলাদেশ থেকে জীবন রক্ষাকারী ওষুধ আমদানিতে আগ্রহ পশ্চিম আফ্রিকার দেশ ঘানার। ইউরোপ, আমেরিকা সহ অন্যান্য উৎসের তুলনায় ভালো মানের ওষুধ কম দামে সহজলভ্যতাই ঘানার আগ্রহের প্রধান কারণ। এ নিয়ে রিপোর্ট করেছেন মোহাম্মদ নুরুন নবী, ছবি তুলেছেন তফসির হাসান। ব্রিটিশ উপনিবেশ মুক্ত হলেও আফ্রিকার একমাত্র এই দেশটিতেই গৃহযুদ্ধ চেপে বসেনি। আটলান্টিক অঞ্চলের দেশটিতে স্বর্ণখনি ছাড়াও রয়েছে তেল ও গ্যাসের ক্ষেত্র। বলছিলাম দক্ষিণ আফ্রিকার অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশ ঘানার কথা। আয়তন 2,47,500 বর্গ কিলোমিটার, জনসংখ্যা 3 কোটিরও বেশি, কৃষি নির্ভর হলেও নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি নির্ভর। এবার ওষুধের চাহিদার পুরোটাই বাংলাদেশ থেকে কিনতে চায় দেশটি। Diabetes and hypertension or depressants, which is something that is being required by more people, you need to have quality products and also effective products. We've been following Bangladesh and we've realized that
some of the companies has reached standards where its products can be marketed in Ghana. এদিকে গেল 50 বছরে বাংলাদেশ ওষুধ শিল্পে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। স্থানীয় চাহিদার 97% নিজস্ব উৎপাদন, আন্তর্জাতিক মান বজায় থাকার সুনামের কারণে রফতানি করছে শতাধিক দেশে। আফ্রিকা দেশগুলোতে সম্পূর্ণ ইম্পোর্টের উপর নির্ভরশীল। যত মেডিসিন তারা ইউকে, ইউএসএ, সাউথ আফ্রিকা, ইউরোপের কান্ট্রি থেকে ইম্পোর্ট করে। First, importation of some of their medications to Ghana, and then secondly, setting up a factory in Ghana under free zone to supply the rest of Africa. In Ghana, there are no barriers. So long as that the incoming investor has a Ghanaian investor partner, it's easy to set up in Ghana. There are no barriers in Ghana, no restrictions in Ghana. কম করে হলেও 50টি বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি গ্রাজুয়েট তৈরি করছে নিয়মিত। দেশে ওষুধ শিল্পের দক্ষ জনবল ও কারিগরি জ্ঞানের অভাব নেই, তাই এ ধরনের প্রস্তাব অনায়াসে গ্রহণ সম্ভব বলছেন উদ্যোক্তারা। If they take medicine from Bangladesh, they will be benefited because of price comparing with regulated countries such as Europe and America. Space, and also they can supply so many sophisticated machines from European countries. So our technology and their production facilities, including quality machineries, it is better for them. রফতানির নতুন বাজার তৈরি হলে আর যৌথ উৎপাদনে গেলে আরও বেশি কর্মসংস্থান সৃষ্টি হবে বলে মত খাত সংশ্লিষ্টদের। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। কুড়িগ্রাম ও সুনামগঞ্জে বিভিন্ন নদীর পানি কমতে শুরু করেছে, তবে দুর্ভোগ কমেনি চর ও হাওর অঞ্চলের মানুষের। এদিকে গাইবান্ধায় তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র সহ সব নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। কুড়িগ্রাম, সুনামগঞ্জ ও গাইবান্ধা প্রতিনিধির তথ্যচিত্রে সমর ইসলামের রিপোর্ট। কুড়িগ্রামে নদীর পানি কিছুটা কমলেও গ্রামীণ বিভিন্ন সড়ক এখনও তলিয়ে আছে, ফলে যোগাযোগ ব্যাহত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার ও তিস্তা সহ সবকটি নদ নদীর পানি কমছে। ফসল তলিয়ে থাকায় তা পুরোপুরি নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। আশ্রয় আছি বাঁধের মধ্যে আছি, খুব কষ্ট রূপে। বাড়ি ঘর দর সব তলে গেছে, বিছানা খাট যা আছে সম্পূর্ণটা তলে গেছে। বাড়ির মধ্যে এক বুক পানি, বাথরুম, টিউবওয়েল যা আছে সম্পূর্ণটা তলে গেছে। ভারী বৃষ্টি কমেছে সুনামগঞ্জে, তবে মেঘালয়ের চেরাপুঞ্জিতে বৃষ্টি অব্যাহত থাকলে পাহাড়ি ঢলে আবারও নদীর পানি বাড়তে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ফলে কুশিয়ারা সহ নদ নদীর পানি কমলেও স্বস্তিতে নেই হাওড়াঞ্চলের বাসিন্দারা। বৃষ্টি হইলে আমাদের যে নিচা এলাকা আছে, এই এলাকাটা আমরা সম্পূর্ণ এটা বৃষ্টি পানিতে বইরা যায়। বাড়ি ঘরে কিছু পানি উঠছে, ওইটা কিছু লামছেও নেই, আবার হইতে পারে পানি যদি 12তে বৃষ্টি হয়। বৃষ্টি হলে তো তোমার নদীতে পানি বাড়বো। এদিকে গাইবান্ধায় তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র সহ সব নদ নদীর পানি বাড়ছে। ইতিমধ্যে সুন্দরগঞ্জ, সাঘাটা, ফুলছড়ি ও সদর উপজেলার চরাঞ্চলের 4 শতাধিক বাড়িঘরে প্রবেশ করেছে পানি। নিরাপদ আশ্রয়ে সরে যাচ্ছে নদী পাড়ের মানুষ। পানি আসায় আমাদের যে শাকসবজি করছিলাম এগুলো বন্যার পানি ওঠাতে নষ্ট হয়ে গেছে, আমরা অনেক ক্ষতির সম্মুখীন। হঠাৎ করে নদীতে পানি বেড়ে যাওয়াতে আমরা খুব আতঙ্কে আছি, কখন যে ঘর বাড়ি তলিয়ে যায় পানিতে। ছাগল, গরু, মানুষজন মানে ঘুরে টুরে বানায়া উপরে থাকা লাগে, পাকশাক ঘরের মধ্যে করা লাগে। বেশি যদি বন্যা হয় মানে সারি বান্ধে যাওয়া লাগে। এদিকে চরাঞ্চলের অনেক সবজি ক্ষেত তলিয়ে গেছে, ক্ষতির মুখে উঠতি পাট। সমর ইসলাম, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকছে। গ্রুপ থিয়েটারের নেতৃত্বের অদূরদর্শিতায় ক্ষতিগ্রস্ত নাট্যাঙ্গন, কর্মসূচি নিয়ে মাঠে মঞ্চকর্মীরা। কঠিন চ্যালেঞ্জে পুতিন, মস্কো অভিমুখে ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপ, রাশিয়া জুড়ে সতর্কতা। আবার আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। গ্রুপ থিয়েটার ফেডারেশনের নেতৃত্বের অদূরদর্শিতা, নিষ্ক্রিয়তা ও পেশাদারিত্বের অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে নাট্যাঙ্গন, এমন অভিযোগ সাধারণ নাট্যকর্মী ঐক্যের। মঞ্চনাটকের সংকট নিরসনে 11 দফা দাবি ও 4টি কর্মসূচি নিয়ে এবার মাঠে নেমেছেন মঞ্চনাট্যকর্মীরা। আদিত্য মামুনের রিপোর্ট।
বলা হয় স্বাধীনতার সবচেয়ে দামি ফসল হলো বাংলাদেশের মঞ্চনাটক তথা গ্রুপ থিয়েটার ফেডারেশন। সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা, কুসংস্কারের বিরুদ্ধে সোচ্চার আর সমাজ শিল্পের প্রতি দায়বদ্ধতা থেকেই হাজার বছরের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের ধারায় মুক্তিযুদ্ধের চেতনায় সমুজ্জ্বল এই ফেডারেশন। তবে হঠাৎ কেন ছন্দপতন? নাট্যকর্মীরা বলছেন, ফেডারেশনের মেয়াদোত্তীর্ণ কমিটি অসাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে ক্ষতি সাধন করছে এই সুমহান ঐতিহ্যের। বাধাপ্রাপ্ত হচ্ছে নাটক ও নাট্য নির্মাণ সহ সকল কার্যক্রম। আমাদের এই দাবিগুলির প্রতি শ্রদ্ধা রেখে কাজ করে যান। সকল অসঙ্গতি নিরসনের লক্ষ্যে 11 দফা দাবি ঘোষণা করেন সদ্য গঠিত সাধারণ নাট্যকর্মী ঐক্যের সমন্বয়ক। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আর্থিক অনিয়ম বিষয়ে বিভিন্ন পক্ষের উত্থাপিত অভিযোগসমূহ তদন্তের জন্য অবিলম্বে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে দায় দায়িত্ব নিরূপণ করতে হবে। সুস্থ ধারার নাট্যচর্চা অব্যাহত রাখার স্বার্থে নাট্যকর্মী ও নাট্য সংগঠনগুলোকে সমমর্যাদা প্রদানের দাবি জানান নাট্যজনরা। আমরা কেন দাবি করব না যে প্রত্যেকটা নাটকের মূল যে খরচটা হয় সেই খরচ সরকারকে দিতে হবে। একই সাথে যিনি শিল্পকলা একাডেমির ডিজি, তিনি আবার কিভাবে গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান হন তা নিয়ে প্রশ্ন তোলেন নাট্যজনেরা। লাকি ভাই এখানে উনি দুটো পদই দেখছেন, একটা কাউন্টার পদ দেখছেন, একটা গভর্নমেন্ট পদ দেখছেন। তো এই কারণেই কিন্তু সমস্যাটা হচ্ছে। আমরা তাহলে থিয়েটারটা করব, শিল্পসম্মত মানুষের প্রতিবাদ করব, সেই প্রতিবাদের জায়গাটাই আমরা চাচ্ছি বারবার, কিন্তু উনি কোনো জায়গাতেই চাচ্ছেন না, উনি সংকটটাকে জিয়ে রাখছেন। সাম্প্রদায়িকতা, ধর্মীয় মৌলবাদ, জঙ্গিবাদ ও দেশবিরোধী সকল ষড়যন্ত্র রুখতে স্বাধীন কর্মকাণ্ড পরিচালনার স্বার্থেই দ্রুতই সংকট সমাধান জরুরি। এই অবস্থার একটি মীমাংসা হওয়া অতি আবশ্যক, নতুবা থিয়েটার ক্ষতিগ্রস্ত হবে, সংস্কৃতি ক্ষতিগ্রস্ত হবে। জুলাই মাসের মধ্যে দাবি মানা না হলে সারা দেশের নাট্যকর্মীদের নিয়ে ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণাও দেওয়া হয় সংবাদ সম্মেলন থেকে। খেলার খবর। তামিম লিটনরা ইনজুরিতে পড়লে বদলি হিসেবে অপরিচিত কাউকে দলে নিতে চায় না ম্যানেজমেন্ট। সৌম্য ও আফিফদের আরও মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন টাইগারদের সহকারী কোচ নিক পোথাস। We want him to relax and just play because we know his best is very good. But at the moment, as I say, I've only seen him sort of 3 times in a net. That's not enough time under no pressure to have an opinion. So I have to take my time to observe that. সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলে নিজেদের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের বিপক্ষে জয় নিয়ে আসরে টিকে থাকতে চায় বাংলাদেশ। বেঙ্গালুরুর শ্রী কান্তিরাও স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে কাল বাংলাদেশ সময় বিকেল 4টায়। বি গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের বিপক্ষে দারুণ কিছু করার লক্ষ্যে মুখিয়ে আছে লাল সবুজেরা। লেবাননের বিপক্ষে 2-0 গোলে হেরে আসর শুরু করে বাংলাদেশ, আর ভুটানের বিপক্ষে একই ব্যবধানে জয় পায় মালদ্বীপ। সাফে টিকে থাকতে হলে এই ম্যাচে অধিনায়ক জামাল ভুঁইয়ার কাছে ফাইনালের মতোই খেলতে হবে। শেষ করছি সন্ধ্যা 7:21 সংবাদ। তবে যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। সেপ্টেম্বরে উৎপাদনে যাচ্ছে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র, উদ্বোধনীতে ভার্চুয়ালি যোগ দিতে পারেন পুতিন। পদ্মা সেতুর 1 বছর 15 জুন পর্যন্ত 779,75,87,000 টাকা টোল আদায়। ফরিদপুরে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, আগুনে পুড়ে মারা গেলেন 7 জন। ট্রেনে শতভাগ অনলাইন টিকেটে স্বস্তির যাত্রা, সড়ক মহাসড়কেও নেই যানজট। রাজধানীর হাটগুলোতে উঠছে কোরবানির পশু, দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। দর্শক, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21 সংবাদ দেখুন, সঙ্গেই থাকুন।